মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক চলছে। আলোচনায় জনশক্তি, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন খাত। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলা শেখ হাসিনা, শেখ হেলাল সহ আসামি 46 জন। আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিচার চান হতাহতদের পরিবার। 8 দফা দাবিতে স্বজনদের মানববন্ধন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় এজাহারভুক্ত আসামি আরমানও গ্রেফতার। আদালতে এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা জাকসু নির্বাচনের। 11 সেপ্টেম্বর ভোট, ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ। কুষ্টিয়ায় জুলাই আহত যোদ্ধার তালিকায় জায়গা হয়নি বিএনপি পন্থীদের, পরিকল্পিত বলছেন ভুক্তভোগীরা। জেলা জুড়ে সমালোচনা। এবং শান্তির জন্য ইউক্রেন রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, কঠোর বার্তা ট্রাম্পের। কিয়েভের অংশগ্রহণ ছাড়া সমঝোতা চায় না জেলেনস্কি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে মালয়েশিয়া। সোমবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছানোর পর তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সকালে পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। পরে দুদেশ যৌথভাবে সংবাদ সম্মেলন করবে। সফরে 5টি MOU এবং 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। আগামীকাল বুধবার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হবে। আলোচনা হবে জনশক্তি, রপ্তানি বাড়ানো নিয়ে। খুলনায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 46 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের SI বিধানচন্দ্র রায় বাদী হয়ে দায়ের করেন। প্রধান আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি MM মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, SM কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়াও প্রায় 30-40 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে MM মুজিবুর রহমানকে গত 22 এপ্রিল আটক করে তার মোবাইল থেকে সরকার উৎখাতের জন্য বিভিন্ন গ্রুপের মাধ্যমে ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়। KMP অনুমতি নিয়ে 4 আগস্ট এই মামলাটি দায়ের করা হয়েছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা আর গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যাহত করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দীর্ঘ 15 বছর পর সোমবার হয় নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সবশেষ জেলায় বিএনপির কাউন্সিল হয় 2010 সালে। দুপুর 1টায় নওগাঁ কনভেনশন সেন্টারে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বাইরে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ভিড় করেন নেতাকর্মীরা। সম্মেলনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়, আর এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতার কথা বললে বিএনপি তা মেনে নেবে না। এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বেগবান করার জন্য
কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চাইলেও একটি অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার তার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা রেখে তিনি দলীয় কর্মীদের শতভাগ সজাগ থাকার আহ্বান জানান। এ সময় জনগণের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও জানান তিনি। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এই কাজটি করা থেকে 100% বিরত থাকতে হবে। আর বিএনপিতে প্রবেশ করে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে সেদিকেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। পারবে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এখন দুদেশ সংবাদ সম্মেলন করছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। May I now invite the Chairman of ISIS Malaysia and High Commissioner of Bangladesh for the exchange of MOU for cooperation between ISIS and the Bangladesh Institute of International and Strategic Studies. Thank you, Excellencies. Next, may I now invite the Chief Executive Officer of NIMOS and the President of Bangladesh Malaysia Chamber of Commerce and Industry, BMCCI, for the MOU exchange on collaboration between NIMOS Services in Rambia Hub and BMCCI. Thank you, Excellencies. And for the final document, may I now invite the President of the National Chamber of Commerce and Industries of Malaysia, NCCIM, and the Administrator of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry, FBCCI, for the exchange of an MOU between NCCIM and FBCCI. Thank you, Excellencies. Excellencies, ladies and gentlemen, that concludes the exchange of documents ceremony. We will now commence with the joint press conference with the statement by the Honorable Prime Minister of Malaysia. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Professor Mohammad Yunus, Chief Advisor, Government of the People's Republic of Bangladesh, delegation, and friends. Of course, it's a very pleasure to welcome a great friend of Malaysia, Professor Mohammad Yunus, who is now Chief Advisor. During the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. He is known to this country for his indefatigable work to secure position and place and for the underprivileged and for including microcredit and also education at the Bukhara University in Kedah. So we have exchanges with the team, and I would like to take note that the Foreign Minister and colleagues, we did probably one of the first official delegation to stop over in Dhaka, show commitment to our friends and to ensure that Bangladesh as
It's a great country with enormous potential and a great friend of Malaysia. Can secure peace and promote progress and development for the people. And so we have therefore placed Bangladesh as an important partner because your workers have been instrumental too in working together and contributing to development. That is why I think the Foreign Minister, the Home Affairs Minister, with the Human Resources Minister have agreed on this multiple entry visa facility, mainly to assist so that workers can go meet their families and feel secure in their jobs. You have made some proposals and we have given priority, particularly to assist the stranded workers. We have continued to have energy cooperation and with Petronas and with Axiata in the energy sector and the telecommunication sector. And now we want to strengthen this into halal and STEM and research and semiconductor. And on the regional issues, of course, we are concerned with the burden placed on Bangladesh on having to cater for numbers of Rohingya refugees, and therefore to secure peace in Myanmar is of course a great priority, and immediate humanitarian assistance for the sufferings, first the refugees, then the victims of earthquakes, and I commend the Bangladeshi authorities for taking the initiative in multilateral forums in New York, in Qatar, and here in Malaysia. Foreign Minister will coordinate a team with Indonesia, Philippines, and Thailand to visit Myanmar in the next few weeks to ensure that peace is attained and the atrocities on some ethnic minorities and the people of Myanmar can be amicably resolved. So thank you again, my dear friend, on behalf of my family and the people of Malaysia, for your role, for your contribution, and we wish you well. Thank you, Prime Minister. May I now invite the Honorable Chief Advisor to deliver his statement. Thank you very much, Your Excellency, for having us here. It's like being at second home. It's our second home, and we feel so close in many, many ways. Personally, for me, I've been visiting and working in Malaysia for many years, so that brings me very close to people over the years. And then today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshi workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the families, sending their children to school, and have good education. And they've been treated very well as a friend, as someone part of the family. It's not workers coming from outside to let them work. It's not like that. They're very, very happy to work here. So we wanted to thank Malaysia for hosting us so much of our people, and we hope this door will remain open and continue to become wider so that we can host many other young people to come and work in Malaysia. And they learn a lot, they take this learning back home and start their own businesses and set up their own economic activity. So we're very grateful to Malaysia for doing that. One of the things that when we came to take the responsibility of the country as a government, just about a year back, in the circumstances which was uprising of the young people supported by general public because of a regime which was kind of was
killing people on the street for demonstrations and also having misrule and destroying the institutions of the country completely. So that uprising brought a new government, and I was invited to head that government. And I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. It's a wonderful feeling to find a friend to coming up at the hour of need, where we're desperately looking for some support somewhere, because we had no idea which way we were moving. We are very happy to have that and strengthen our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy, and we restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our elections in coming February, middle of February, to elect a new government so that we can go to a normal running of the country. So we need lots of support, and we are looking forward to Malaysia's support, always with Bank Tutum. And you have just mentioned about the Rohingya. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that we can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we open, we'll get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build economy which will be sustainable, which will be high growth economy. We are waiting for that. So today we are very happy. We have gone through a list of all the ideas and all the issues that we want to work together with Malaysia in both bilaterally and also multilaterally. So we're very happy. We want to thank the people of Malaysia for the support they provide to us in Bangladesh. Thank you. Excellencies, ladies and gentlemen, we have now concluded our press conference. দেখছিলেন দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ সংবাদ সম্মেলন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে আগে গ্রেফতার হওয়া 7 আসামির মধ্যে শাহজালাল নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সোমবার রাতে আরমানকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আরমান। সিসিটিভি ফুটেজে নীল শার্ট পরা ব্যক্তি হলেন আরমান। এর আগে 9 আগস্ট জিএমপি কমিশনার জানান, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণে 8 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে শাহজালাল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছে হতাহতদের স্বজনরা। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। কর্মসূচিতে সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার ও সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ করা সহ 8 দফা দাবি জানান স্বজনরা। তারা বলেন, এই দুর্ঘটনায় তারা প্রিয় সন্তানকে হারিয়েছেন। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের দায় রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। যে আমার মেয়েদের কেন আটকে রাখলো, কেন কোচিং করালো, কেন আমার মেয়ে আগুনে পড়লো, এই বিচার আমরা চাই। তাদের কোচিং এর নাম দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা সবার কাছে বিচার চাই, এটা যেন একটা সুস্থ তদন্ত করা হোক।
ইভিএম সংক্রান্ত সব বিধান বিলুপ্তের পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ভোটের বিধান। এছাড়াও ৩০০ সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয় সশস্ত্র বাহিনী বিভাগকে। শিউলি রায়ের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি সহ ৪ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্য বিষয় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আরপিও সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাতিল করা হয় ইভিএম প্রকল্প। সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, তবে এটি শুধু প্রযোজ্য যে আসনে একজন প্রার্থী থাকবে সেখানে। সেই সঙ্গে কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। না ভোট বেশি হলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০০ সংসদীয় আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকবে বলেও জানান ইসি আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকেই প্রার্থীদের ভোট করতে হবে। এছাড়াও হলফনামায় মিথ্যা তথ্য সাপেক্ষে প্রার্থিতা ও এমপি পদও বাতিল হতে পারে বলেও জানান তিনি। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয় তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। এদিকে নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ৮০,০০০-এর বেশি সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সোমবার কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিদর্শন শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শনে যান। বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করা খুবই সুবিধা। নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য সহ নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। আরও আমরা ৪০,০০০ বডি ক্যাম্প কিনার চিন্তা ভাবনা আছে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ থানা ও কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলছে কয়েকদিন ধরে। সোমবার দুপুরে সংঘর্ষ চলাকালে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন ৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে যৌথ বাহিনী। দেশি বিদেশি ধারালো অস্ত্র ও মাদক সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্ট।
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারের আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের তৎপরতা দীর্ঘদিনের। গত কয়েকদিন ধরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সোমবার দুপুরে 7 নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে শাহ আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় আহত হন 3 জন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল এরাই তো এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে একটা ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসা আবার ধরেন শুরু করছে। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আমার বাচ্চা আইছে বসিলা টিকা, তারা খালি কইতো মারমু মারমু মারমু, আমরা বাচ্চারে মাইরা লাইছে, আমার বাচ্চারে মাইরা লাইছে। পুলাপান মানুষ একটা কইয়াই দিতে পারে, তো জান লয়া লইব আমরা পুলার, এটা কি হয়? মারছে, তাদের বিচার চাই, তাদের বিচার চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় অভিযানে নামে সেনা সদস্য, র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ফলে চর থেকে গবাদি পশু লোকালয়ে নিয়ে আসছেন চরবাসীরা। এখনও অনেক গবাদি পশু চরাঞ্চলে রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ পরিদর্শন বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে পদ্মার বিপদসীমা 18.5 মিটার। সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিল 17.39 মিটার। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা লক্ষ্মীপুর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রায় 500 একর জমিতে এবার আমন আবাদ করা যাচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পানি নিষ্কাশনের অভাবে কৃষকেরা কতটা ক্ষতির মুখে পড়েছেন, আর স্থানীয় প্রশাসন কি কোনো সমাধান উদ্যোগ নিয়েছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পাবন আপনাকে। আপনি যেমনটি বললেন যে পানি নিষ্কাশনের অভাবে কিন্তু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার প্রায় 500 একর জমি কিন্তু এই মুহূর্তে অনাবাদি পড়ে আছে। আমি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে পানি এখানে জমে আছে এবং অনাবাদি পড়ে আছে এখানকার জমিগুলো। তো প্রায় এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় 550 একর জমি কিন্তু অনাবাদি এই মুহূর্তে আছে এবং প্রায় 10 বছর যাবত কিন্তু এই পানিটি এভাবে জমাট হয়ে বেঁধে আছে। এবং এখানে শুধু এরই আবাদ, যেটা বড় আবাদ হয়, সেই আবাদটা কিন্তু ওনারা একটু করতে পারেন, কিন্তু সেটা পরিমাণে অত্যন্ত কম। তো আমরা এখানকার যে কৃষক আরো অভিযোগ করে বলেন যে 3 ফসলি জমি আমাদের এখানকার, সেই 3 ফসলি জমি কিন্তু আজকে 1 ফসলিতে পরিণত হয়েছে এবং তারা অনেকভাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রায় 10 বছর ধরে, কিন্তু কোনো সুরাহা পায়নি। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আমাদের সাথে জড়িত আছেন একজন কৃষক, তিনি আসলে আমাদের জানাবেন আসলে কি কি সমস্যা আমাদের হচ্ছে এখন, আর আপনারা কি চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন কৃষক, মোহাম্মদ আব্দুল খালেক। আমরা চাচ্ছি এখানে দীর্ঘদিন ধরে আমাদের যে পানিটা এখানে বন্ধ হয়ে আছে, এই পানি নিষ্কাশন না হওয়ার জন্য আমরা আবাদ করতে পারি না। আমার এখানে 3 বিঘা জমি আছে, আমি এখানে একটা এই পর্যন্ত কোনো রোয়া লাগাতে পারিনি, তাহলে আমার সংসারটা কি করে চলবে? এবং ইরি যদি আর কি একটু লাগায়, সেটা যখন পানি আর কি নামে যায়, তখন সেই পানিতে আর কি ইরি ধান কাটা যায় না, পানিটাও ধানটাও চলে যায়। তো আমাদের পাশে আর কি ধন্যবাদ হারুন আপনাকে। দর্শক, দিনাজপুর ফুলবাড়ী উপজেলা লক্ষ্মীপুর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী।
দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে ছাত্রদের হলের সিট দখল রাখাকে নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে হল ছাড়তে বাধ্য করা হবে ছাত্রদের। দেওয়ানিমনের রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল রোববার বিকেলে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা হয় জাকসু নির্বাচনের। ঘোষণা অনুযায়ী 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তফসিল ঘোষণার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা বলছেন এই নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার দাবি তাদের। যে জাকসু নির্বাচন এতদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা চাই যে উপযুক্ত নেতৃত্ব উঠে আসুক। জাকসু নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওই সমস্ত যেরকম গোষ্ঠী রয়েছে তারা কিন্তু দখলদারিত্ব, টেন্ডারবাজি, পেশি শক্তি যে রাজনীতি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। আমরা অবশ্যই চাই যে নির্বাচনটা অবশ্যই তারিখ অনুযায়ী হোক এবং সেটা হচ্ছে যে কি আর না পিছাক। অছাত্রদের হলের সিট দখলে রাখাকে নিরাপত্তা সংকট হিসেবে দেখছেন ছাত্র নেতারা। পাশাপাশি ছাত্র দলের বর্ধিত কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের স্থান পাওয়াকে ভালোভাবে নিচ্ছেন না তারা। আমরা মনে করি যে সাবেক শিক্ষার্থীরা যদি এখনো ক্যাম্পাসে থাকেন কিংবা হলে অবস্থান করেন, সেই জায়গা থেকে নির্বাচন বানচালের ব্যাপারে বিভিন্ন ধরনের চেষ্টা হতে পারে। শিক্ষার্থীদের দাবিকে বাস্তবায়নের জন্য যাতে আগামী 11 সেপ্টেম্বর অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর উচ্চমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করে। কেউ বলার সুযোগ নেই যে জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু চায় না কিংবা ছাত্র সংসদ নির্বাচন চায় না কোনো বিশ্ববিদ্যালয়। আমরাই একক সংগঠন হিসেবে যে এই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান করছি এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকে চলমান। এদিকে নির্বাচন কমিশন বলছে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তফসিল ঘোষণা সহ বেশ কিছু কার্যক্রম এগিয়ে নিয়েছেন তারা। একটা হলে যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু জাকসু এবং হল সংসদ এই দুই নির্বাচনই সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত হয়। হলের যারা আছেন তারাই কিন্তু ওখানে তাদের ভোট কার্য সম্পন্ন করে। 1972 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 9 বার অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে জুলাই স্বৈরাচার আওয়ামী সরকার পতনের আন্দোলনে আহত হওয়া বিএনপি পন্থীদের পরিকল্পিতভাবে বাদ পড়াদের দাবি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে স্থান হয়নি তালিকায়। জানিয়ে জেলা জুড়ে চলছে তুমুল সমালোচনা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রাহুল স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে কুষ্টিয়া শহরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন বুক পেতে। তাদের ছোড়া বুলেটে হয়েছেন আহত। চিকিৎসা নেন কুষ্টিয়া, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। সব তথ্য প্রমাণ থাকার পরও কুষ্টিয়ায় আহত জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি তার। মিথ্যা অভিযোগ ডিসি সাহেবের কাছে দিয়ে আমাদের গ্যাজেট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যে গ্যাজেট থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে সেই গ্যাজেটে আমাদের সম্মানের সাথে ইনক্লুড করা হোক। শুধু রাহুলই নয়, তার মতো বিএনপির রাজনীতির সাথে জড়িত 30 জনের বেশি আহত জুলাই যোদ্ধাদের নাম বাদ পড়েছে তালিকায়। তাদের দাবি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তালিকায় রাখা হয়নি নাম। আমরা শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশকে ধারণ করে বিদায় সেদিন পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করেছিলাম, আহত হয়েছিলাম। আমাদের বিএনপি করার কারণে আমাদের তালিকা থেকে বাদ করে দিছে। কত কষ্ট করে আমরা মাস্ক পরে, হেলমেট পরে, সাইডে থেকে, ক্যামেরার আড়ালে থেকে আমরা আন্দোলনকে সফলতা দান করছি। আর এমন ঘটনায় ক্ষুব্ধ জেলার বিএনপি নেতারা। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্তির দাবি তাদের। কিছু কিছু সংগঠন এই বর্তমান জেলা প্রশাসক বা প্রশাসনের সঙ্গে আঘাত করে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে আমার পরীক্ষিত এই জুলাই যোদ্ধাদেরকে আমার দলের বাদ দেওয়া হচ্ছে। কে কোথায় থাকবে, কে কোর্ট বিল্ডিং এর মধ্যে থাকবে, কে কলকাতা স্কুলে থাকবে, কে হসপিটালে থাকবে, কে ওই সাদাবাদের মসজিদে থাকবে এবং তারপরে মিছিলটা কোথা থেকে শুরু হবে, কোন দিক দিয়ে যাবে, এগুলো কিন্তু সব আমরা ঠিক করে দিতাম। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে তালিকায় বাদ পড়া বিএনপিপন্থী আহত জুলাই যোদ্ধারা। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার এর শীর্ষ কর্মকর্তা। বাদ পড়েছে বিষয়টি এরকম না, নতুন করে যাচাই বাছাই করা হচ্ছে
যাচাই বাছাই করে যদি প্রপার ডকুমেন্ট তারা আমাদের কাছে উপস্থাপন করতে পারেন, আমাদের কমিটির কাছে উপস্থাপন করতে পারেন, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা। জুলাইয়ের আহতরা সবাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাবে আশা সচেতন মহলে। নাইদা সান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।